প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুলিজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রভাষক সাজি আনিসুর রহমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায় থেকে স্থিতিস্থাপকতার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তো প্রথমে আমরা আমাদের আলোচ্য বিষয় জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, আজকের প্রথম আলোচ্য বিষয় যোগানের স্থিতিস্থাপকতা। আমরা এর আগের ক্লাসে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় শিক্ষার্থী, সেখানে আমরা শিখছিলাম স্থিতিস্থাপকতা কি, চাহিদার স্থিতিস্থাপকতা কি, চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ, এইগুলো নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় মনে আছে চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার ছিল। একটা ছিল চাহিদার দাম স্থিতিস্থাপকতা, দুই ছিল চাহিদার আয় স্থিতিস্থাপকতা, তৃতীয় ছিল চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের তারই ধারাবাহিকতায় আজ আমরা স্থিতিস্থাপকতা পড়তে যাচ্ছি। তো প্রথম আমরা আলোচনা করব যোগানের স্থিতিস্থাপকতা। আর আমাদের আজকের আলোচ্য বিষয় 2, যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। কি কি এই বিষয়গুলো নিয়ে আজ মূলত তোমাদের সাথে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যোগানের স্থিতিস্থাপকতা জানার আগে আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে অর্থনীতিতে অনেকগুলো বিষয়ের অপেক্ষক আছে। তো অপেক্ষকে আমরা দেখছি যে সাধারণত কিছু চলক থাকে। এখানে স্বাধীন চলক আর অধীন চলক থাকে। স্বাধীন চলকের মানের উপর অধীন চলকের মান নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে স্বাধীন চলকের পরিবর্তন হলে অধীন চলক পরিবর্তন হয়। তো স্বাধীন চলকের একটা চলক বৃদ্ধি পাওয়ার ফলে অন্য চলক হয়তো কমে যায়। প্রিয় শিক্ষার্থী, আবার একটি চলক কমে যাওয়ার ফলে অন্য চলকটি বেড়ে যায়। তো এই বেড়ে যাওয়ার যে পরিমাপ, এই পরিমাপ করার জন্য আসলে স্থিতিস্থাপকতার দরকার হয়। এই পরিমাপটা কোনো বিধি আসলে ব্যাখ্যা করতে পারে না। বিধি হয়তো বলে দেয় যে একটি চলকের পরিবর্তনে অন্য চলকের পরিবর্তন হবে, একটি চলক বেশি বা কম হলে অন্য চলক বেশি বা কম হবে, এইটি কোনো বিধি বলতে পারে। কিন্তু সাধারণত স্থিতিস্থাপকতার মাধ্যমে এটা পরিমাপটা কতটুকু হবে এটা পরিমাপ করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করি যে এক চলকের 10% বৃদ্ধি হলে ওয়াই চলক কমবে। তো এখানে প্রশ্ন থাকে যে ওয়াই চলক কতটুকু কমবে। ওয়াই চলক কি শুধু 10% কমবে, না 10%-এর বেশি কমবে, না 10%-এর কম কমবে? 10%-এর কম কমবে। তাহলে এখানে তিনটা বিষয় আছে যে 10%-এর সমান কমতে পারে, 10%-এর বেশি কমতে পারে, আর 10%-এর কম কমতে পারে। তো এই কতটুকু কমবে এটি বিধির মাধ্যমে জানা যায় না, এটা স্থিতিস্থাপকতার সাহায্যে নিতে হয়। তো আমরা জানি যে একটি চলকের স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে বলে স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তো তাহলে আমরা প্রথমে আজ আমাদের আলোচ্য বিষয় 1, যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কে জেনে নেব। যোগানের স্থিতিস্থাপকতা কি? যোগানের স্থিতিস্থাপকতা হলো, আমরা জানি দামের উপর যোগান নির্ভরশীল। দাম কমলে যোগান কমে, দাম বাড়লে যোগান বাড়ে। দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক। আমি আবারও বলছি যে কোনো দ্রব্যের দাম যখন বাড়ে যোগান বাড়ে, আবার দাম যখন কমে যোগান কমে। দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজ করে। তাহলে এখানে দাম হলো স্বাধীন চলক আর যোগানের পরিমাণ এটা অধীন চলক। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। আমি আবারও বলছি যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়
তাকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। আমি তোমাদের যোগানের স্থিতিস্থাপকতা সূত্রের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দেব। প্রিয় শিক্ষার্থী, আমি আরও একবার যোগানের স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি বলছি। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। অর্থনীতিবিদ রিচার্ড জর্জ লিপসিচ বলেন যে যোগানের স্থিতিস্থাপকতা হলো দামের পরিবর্তনে যোগানের যে পরিবর্তন হয়, দামের পরিবর্তনের মাধ্যমে যোগানের যে পরিবর্তন হয় বা যোগানের পরিমাণে যে সাড়া আসে একে বলে যোগানের স্থিতিস্থাপকতা। আমি আবারও বলছি, জর্জ লিপসির মতে জর্জ লিপসি বলেন যে যোগানের স্থিতিস্থাপকতা হলো দামের পরিবর্তনের পরিমাণে যোগানের পরিমাণে যে পরিবর্তন আসে তাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, তো আমরা যোগানের স্থিতিস্থাপকতা সংজ্ঞাটি আমরা প্রথম সূত্রটি আমরা বোর্ডে জেনে নিই। যোগানের স্থিতিস্থাপকতাকে ইংরেজিতে বলা হয় ইএস, ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ইলাস্টিসিটি অর্থ স্থিতিস্থাপকতা, সাপ্লাই অর্থাৎ যোগান। যোগানের স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতাকে যদি আমরা সূত্রের মাধ্যমে নিয়ে আসি তাহলে আসে যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যারা ভাগ করা হয় বা অনুপাত করা হয় তখন পাওয়া যায় হলো যোগানের স্থিতিস্থাপকতা। যোগানের স্থিতিস্থাপকতা আমরা আরো একটু বিস্তারিত যদি জানতে চাই তাহলে যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হলো যোগানের পরিবর্তনের পরিমাণ কে যদি প্রাথমিক যোগানের পরিমাণ দ্বারা ভাগ করা হয়, প্রাথমিক যোগানের পরিমাণ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় হলো যোগানের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আর এরপর যদি দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে তবে দামের পরিবর্তনের পরিমাণ কে যদি প্রাথমিক দাম দ্বারা ভাগ করা হয়, প্রাথমিক দাম দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় হলো দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা এই সূত্রকে যদি আমরা চিত্রের বা প্রতীক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে এরকম হবে যে যোগানের পরিবর্তনের পরিমাণ অর্থাৎ ডেল কিউ, আর যদি প্রাথমিক যোগানের পরিমাণকে যদি প্রতীক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে হয় কিউ। দামের প্রাথমিক পরিবর্তনের পরিমাণকে যদি প্রতীক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে হবে ডেল পি, আর প্রাথমিক দামকে যদি আমরা প্রতীক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে পাওয়া যাবে পি। প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রতীক চিহ্নের মাধ্যমে যোগানের পরিমাপকে যদি এইভাবে সূত্রে রূপান্তর করি তাহলে এখানে পাওয়া যাবে যে ডেল কিউ বাই কিউ, আর নিচে আছে ডেল পি বাই পি। এখন এটা আমরা হিসাব ক্যালকুলেশন করি, ডেল কিউ বাই কিউ গণিতক একে উল্টাই দেওয়া হবে পি ইনটু ডেল পি। এরপর আমরা এখানে আসি
যদি ডেল দুইটা আমরা সামনে নিয়ে আসি তাহলে হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ প্রিয় শিক্ষার্থী, তাহলে যোগানের স্থিতিস্থাপকতার সূত্র দাঁড়ায় ES সমান ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করছিলাম তখনও চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা ছিল ঠিক একই ধরনের। এখানে ছিল EP সমান ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। প্রিয় শিক্ষার্থী, যোগানের স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা আবার দৃষ্টিতে আমরা যদি নির্ণয় করি তাহলে সূত্র নির্ণয় করি তাহলে একই রকম সূত্র দাঁড়ায়। এখন যোগানের স্থিতিস্থাপকতার সূত্রের মাধ্যমে আমরা যোগানের স্থিতিস্থাপকতার পরিমাপ সম্পর্কে ধারণা নেব। তো এখানে আমরা সূত্র এটি মুছে দিয়ে আমরা আমাদের সূত্রটাকে আবার পরিষ্কারভাবে দান করা হয়। যোগানের স্থিতিস্থাপকতার সূত্র হলো ES সমান ডেল কিউ বাই কিউ ইনটু পি বাই কিউ, সরি ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। তো এখন এখানে এটাকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে ডেল কিউ অর্থ হলো যোগানের পরিবর্তনের পরিমাণ, যোগানের পরিবর্তনের পরিমাণ, ডেল পি হলো দামের পরিবর্তনের পরিমাণ, দামের পরিবর্তনের পরিমাণ। পি হলো প্রাথমিক দাম, আর কিউ হলো প্রাথমিক যোগানের পরিমাণ, প্রাথমিক যোগানের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আলোচ্য বইয়ে যোগানের স্থিতিস্থাপকতার কিছু অঙ্ক আছে, এইগুলোর সমাধান করার প্রয়োজন হতে পারে। পরীক্ষায় তোমাদের কিছু অঙ্ক এইভাবে আসতে পারে, তোমাদের আলোচ্য বইয়ে আছে, সেটি আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি। উদাহরণ হিসেবে দেওয়া আছে, ধরি একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলো। একটি দ্রব্যের দাম যখন 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হয় তখন যোগানের পরিমাণ 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 40 একক হয় হলো। এখানে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করব। তাহলে আমি আবারও বলছি, একটি দ্রব্যের দাম যখন 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলো, যোগানের পরিমাণ 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 40 একক হলো। তাহলে এখানে আমাদের যোগানের স্থিতিস্থাপকতা প্রশ্ন নির্ণয় করার কথা বলা হচ্ছে। তো যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে আমরা এই যে অঙ্কটা আছে এখানে, এটা আমরা যদি এইভাবে সূচির মাধ্যমে নিয়ে আসতে পারি তাহলে সেটি অনেক সহজ হবে। যে দাম আর যোগানের পরিমাণ কিউ। দাম, একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হলো, আর যোগানের পরিমাণ 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 40 একক হলো। 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 40 একক হলো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দামের শতাংশিক পরিবর্তনে চাহিদার শতাংশিক পরিবর্তন কতটুকু হয় এইটা স্থিতিস্থাপকতার মাধ্যমে আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তো প্রথমে আমরা আমাদের সূত্রে 4টা অংশ আছে, ডেল কিউ, ডেল পি, পি বাই কিউ। এই 4টা জিনিস আমাদের জানতে হবে। ডেল কিউ হলো যোগানের পরিবর্তনের পরিমাণ। তো যোগানের পরিবর্তনের পরিমাণ অর্থাৎ ডেল কিউ আমাদের নির্ণয় করতে হবে। এখানে প্রাথমিক যোগান 30 আর পরবর্তী যোগান হলো 40। আমরা প্রথমে দেখছি যে দ্রব্যের দাম যখন 20 টাকা ছিল প্রাথমিক দাম, তখন যোগানের পরিমাণ ছিল 30। দাম বেড়ে যখন 25 টাকা হলো, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো। তাহলে এখন যোগানের পরিমাণ পরিবর্তনটা বাইর করতে হয়, বর্তমান থেকে আগেরটা বিয়োগ করতে হয়। বর্তমান যোগানের পরিমাণ 40 আর আগে ছিল 30। তাহলে
যোগানের পরিমাণ হলো, যোগানের পরিবর্তন হলো 10। তাহলে আমরা এখানে আমরা কিউর মান পেয়ে গেলাম 10। প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের বাইর করতে হবে ডেলপি, অর্থাৎ দামের পরিবর্তনের পরিমাণ। দামের পরিবর্তনের পরিমাণ, দাম প্রাথমিক দাম ছিল 20, পরবর্তীতে দাম 25। তাহলে 25 বিয়োগ 20, তাহলে এখানে দাম বেড়েছে 5। তো আমরা ডেলপি পেয়ে গেলাম, ডেলপি 5। আর এখানে পি হলো প্রাথমিক দাম। প্রাথমিক দাম মানে প্রথম যে দামটা ছিল, কিউ হলো প্রাথমিক যোগানের পরিমাণ 30। তাহলে এখানে প্রাথমিক দাম হলো 20 আর প্রাথমিক যোগানের পরিমাণ 30। এখন আমরা যদি এটিকে ক্যালকুলেশন করি, হিসাব করি, 0 0 কেটে গেল, 5 1 5, 5 2 10, 2 4/2 2 4, নিচে আছে 3, 4/3। তাহলে এখন আমরা যদি এটাকে ভাগ করি, 3 1 0 3 3 9, 1.33। প্রিয় শিক্ষার্থী, তো এখানে যোগানের স্থিতিস্থাপকতা হলো 1.33। 1.33 অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতা এখানে 1 এর চেয়ে একটু বেশি। যোগানের স্থিতিস্থাপকতা এখানে 1 এর চেয়ে বেশি, অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয়েছে, যোগানের পরিবর্তনটা তার চেয়ে একটু বেশি হারে হয়েছে। অর্থাৎ দামের শতকরা পরিবর্তন অপেক্ষা যোগানের শতকরা পরিবর্তনটা এখানে বেশি হয়েছে। এই কারণে যোগানের স্থিতিস্থাপকতা অর্থাৎ ই গ্রেটার দ্যান 1 হয়েছে। অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতা বেশি 1 এর চেয়ে যোগানের স্থিতিস্থাপকতা এখানে বেশি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা প্রথমে যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পেলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের আলোচ্য বিষয় যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ আমরা প্রথমে আলোচনা করব। যোগানের স্থিতিস্থাপকতাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করি, সেক্ষেত্রে 5 ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায়। অর্থাৎ যোগানের স্থিতিস্থাপক প্রকারভেদ 5 প্রকার। 1, যোগানের একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা। 2, যোগানের একক এর বেশি স্থিতিস্থাপকতা। 3, একক এর কম স্থিতিস্থাপকতা। 4, যোগানের অসীম স্থিতিস্থাপকতা। 5, যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। তো যোগানের স্থিতিস্থাপকতাকে আমরা যদি ভাগ করি, তাহলে 5 ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যাবে। এক হলো যোগানের একক স্থিতিস্থাপকতা। তার যোগানের স্থিতিস্থাপকতা যদি আমরা পরিমাপ করি, তো 1 এর সমান হবে, ই সমান 1 হবে। ই হলো ইলাস্টিসিটি। এরপর যোগানের স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, অর্থাৎ যোগানের স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে বেশি হবে। 3, যোগানের স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে কম হতে পারে, 1 এর চেয়ে কম হতে পারে। যোগানের স্থিতিস্থাপকতা অসীম হতে পারে। যোগানের স্থিতিস্থাপকতা যদি পরিমাপ করি, সেক্ষেত্রে অসীম হতে পারে। এরকম আলফা দিয়ে প্রকাশ করা হয় অসীমতা।
আর যদি শূন্য যোগানের স্থিতিস্থাপকতা শূন্য হতে পারে, শূন্য হতে পারে। তো এই 5 ধরনের স্থিতিস্থাপকতা হবে। স্থিতিস্থাপকতা একের সমান হবে, একের বেশি হবে, একের কম হবে, অসীম হবে আর শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী, এই হলো যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। তো যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ আজকের ক্লাসে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ এবং এর পরিমাপ সম্পর্কে আমরা ধারণা নেব, সেটা গাণিতিক সূত্রের মাধ্যমে আর চিত্রের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তো আজ আমরা আমাদের অর্থনৈতিক ক্লাস অর্থাৎ প্রথম পত্রের 2য় অধ্যায় থেকে আরও একটি ক্লাস এখানে আলোচনা শেষ করলাম। আজকের আলোচ্য বিষয় ছিল, আমি আরও একবার বলে দিই, যে যোগানের স্থিতিস্থাপকতা। যোগানের 2য় আলোচ্য বিষয় ছিল যোগানের স্থিতিস্থাপকতা প্রকার। তো তোমরা নিশ্চয়ই এই ক্লাসের মাধ্যমে যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা পেলে এবং তার প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত ধারণা না পেলেও মোটামুটি প্রকারভেদগুলো জানতে পারলে। প্রিয় শিক্ষার্থী, তো আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় এখানেই শেষ করতে যাচ্ছে। তোমরা যেখানে থাকো ভালো থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।